এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি। যেভাবে ভারত বাংলার রিলেশন আগে ছিল, মধ্যিখানে সেটা অনেক ক্ষয় হয়েছিল। এখন আবার এই মোদিজির টেনিওরে এবং শেখ হাসিনার টেনিওরে এটা আবার রিভাইভ করছে। যদি 1947 ভারত উপমহাদেশের ইতিহাসে না থাকতো, তাহলে আমি আর আপনি কোথায় থাকতাম? বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক অটুট। আমরা সারা বিশ্বের সাথে সম্পর্ক রাখি, তারা আমাদের বন্ধু, কিন্তু আমাদের স্বজন এই ভারত। আমরা বাংলাদেশকে অন্যভাবেও জানার চেষ্টা করছি আরও কাছ থেকে। তার সঙ্গে সঙ্গে আমাদের দেশ থেকে মাননীয় শ্রী হর্ষবর্ধন শ্রীংলা, মাননীয় শ্রী সুকান্ত মজুমদার এবং মাননীয় অগ্নিমিত্রা পাল, শ্রী জিষ্ণু বসু, তারাও যে কথাগুলো বললেন সেগুলো আমরা শুনছিলাম। আমি সবার আগে খুব একটা গুছিয়ে হয়তো কথা বলতে পারবো না। আমাকে বারবার এখানে এসে বলছিলেন যে একটু কবিতা বলতে হবে। আমি কি লিখবো, এখানে বসে বসেই আমি লিখছিলাম। আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ থেকে আসা যে মানুষজনেরা রয়েছেন, যে গুণীজনেরা রয়েছেন। আমার মনে হয় যারা আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, যারা আমরা ভারতবর্ষে থেকে অনেক কিছুতে ভেজাল পেয়েছি, ভেজাল সহ্যও করেছি, ভেজাল তাড়াবারও চেষ্টা করেছি। আমার মনে হয় যারা ভারতবর্ষের নাগরিক রয়েছেন, যারা প্রথম বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ মানুষ এখানে এসেছেন, তাদের মুখ থেকে আসলে খাঁটি জয় বাংলাটা শুনলেন, তার জন্য একটু হাততালি দেবেন যারা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে। আমি জানি এই হাততালির মধ্যে আপনাদের আবেগ আছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও মেনে নেওয়া আছে ওটা তো ভেজাল। আমাদের এখানে বিখ্যাত স্টেশন শিয়ালদা স্টেশন রয়েছে, সেখানে জেরক্সের দোকান রয়েছে, সেখানে উত্তম কুমারের ছবি জেরক্স করলে অনেকটা আমার মতো দেখতে হয়। তাই সেই আসল যে জয় বাংলা বাংলাদেশে, তা পশ্চিমবঙ্গে প্যাকেট ছাড়া রপ্তানি করলে এমনটাই হয়। আজকে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এই তিনটে নাম একসাথে শুনলেই প্রথমেই যে কথাটা মনে হয় সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। ভারত ও নেপাল দুটি দেশ, কিন্তু আমাদের বন্ধুত্ব আজকের নয়। ত্রেতা যুগ থেকেই আমরা পরস্পরের বন্ধু। রাজা জনক ও রাজা দশরথ শুধুই জনকপুর এবং অযোধ্যাকে নয়, সমগ্র ভারত এবং সমগ্র নেপালকে মিত্রতা এবং সহমর্মিতার বন্ধনে বেঁধে দিয়েছিলেন। এই বন্ধন রাম সীতা, এই বন্ধন বুদ্ধ এবং মহাবীরের শিষ্যদের মধ্যেও আরো সুদৃঢ় করেছে। এবার আসি আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ভালোবাসা, যে মেলবন্ধন, তার কথায়। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি। রবীন্দ্রনাথের মৃত্যুর পর সুকান্ত লিখেছিলেন রবীন্দ্রনাথের প্রতি কবিতায়। সেই উদ্বেল হয়ে ওঠাটা বাঙালির আজও আছে, আরো দীর্ঘদিন থাকবে। 70 দশকে বড় হয়ে ওঠা আমাদের প্রজন্মের বাঙালি
আরো একটি গান শুনলে উদ্বেল হয়ে ওঠে। শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর ও কণ্ঠ ছিল অংশুমান রায়ের। এপার বাংলা ওপার বাংলা, ভূগোলকে ভাগ করে দিয়েছে ইতিহাস। দুই বাংলার মাঝখানে রাষ্ট্র তুলেছে কাঁটাতারের বেড়া। তবুও মনের জানালা খোলা, সেই খোলা জানালা দিয়ে মুজিবুরের কণ্ঠস্বর ভেসে আসে অংশুমান রায়ের সুর। দুদেশের মধ্যে সাংস্কৃতিক তথা নাগরিক সম্পর্ক উন্নত হয়েছে নিরন্তরভাবে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মধ্য দিয়ে চলেছে প্রায় ৫৪টি নদী। বহু শতক ধরে দুদেশের অধিবাসীদের জীবন ও জীবিকা এই নদীগুলোর উপর নির্ভরশীল। এই সমস্ত নদী, সে সম্পর্কে প্রচলিত লোকগাথা ও উপকথা, লোকসঙ্গীত ইত্যাদি আমাদের দুদেশের মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে। সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। ১৯৭১ সালে সেই শক্তি ও উদ্যমকে অক্ষুণ্ণ রাখতে আমাদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে যারা ধ্বংস করতে উদ্যত, তাদের বিরুদ্ধে জেহাদ চালিয়ে যাওয়া বিষয়টিও এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দাদা, ভারত বাংলাদেশ আয়োজিত এই মৈত্রী সম্মেলনে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা প্রয়োজন ছিল এবং যারা এটা আয়োজন করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং যেভাবে ভারত বাংলার রিলেশন আগে ছিল, মধ্যিখানে সেটা অনেক ক্ষয় হয়েছিল, এখন আবার এই মোদিজির টেনিওরে এবং শেখ হাসিনার টেনিওরে এটা আবার রিভাইভ করছে। এটা দুই দেশের জন্য ভালো এবং এটা সাউথ এশিয়ার জন্যও ভালো। দাদা, আমি জানি আজকের এই পরিপ্রেক্ষিতে হয়তো এই প্রশ্নগুলো তোলাটা ঠিক হবে কিনা আমি জানি না, তবে রাজ্য রাজনীতির পরিস্থিতি যা, এই প্রসঙ্গে এই প্রশ্নটা করতেই হবে আমাকে। সেটি হচ্ছে সন্দেশখালিতে এই যে এত উত্তপ্ত, আপনারা তো একটি কালচারাল প্রোগ্রামে আছেন, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না, তিনি কিন্তু দিদি নাম্বার 1-এ যাবেন এবং দেখা যাবে তাকে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা এক নম্বর যে পশ্চিমবঙ্গ নিবাসী হয়ে এবং এই বাংলার ছেলে হয়ে আমাদের খুবই লজ্জা লাগছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সন্দেশখালির বিষয়, এবং আমরা অতীতেও দেখেছি পার্ক স্ট্রিট রেপ কাণ্ড দেখেছি, যেখানেই নারীদের ওপর অত্যাচার হয়েছে উনি যেন একদম সাইলেন্ট মোডে চলে যান, ওনার যেন কোনো কিছু এসেই যায় না, এরকম একটা আচরণ উনি করেন। তো এটা খুবই খারাপ সিগন্যাল দিচ্ছে আমাদের প্রেজেন্ট এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই জন্য এটা নিয়ে আমাদেরকে সমস্ত, বিশেষ করে যারা বাংলায় থাকে, আমাদেরকে এটা একটা খুবই চিন্তার বিষয় যে আমাদের এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা এনেছি, বাংলার মানুষ এনেছে, যে নারীদের সম্মান কী জিনিস সেগুলোতে সে কোনোই মানে চিন্তিত নয়। দাদা, আরেকটা প্রশ্ন করব ছোট, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই তো কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেছেন, ৫০০ থেকে ১০০০ করবেন। এইটা বড় নাকি মেয়েদের নিরাপত্তা বড়? এটা কি কোথাও গিয়ে ভুলুণ্ঠিত হচ্ছে বাংলার মাটিতে মেয়েদের নিরাপত্তা? দেখুন, উনি পশ্চিমবঙ্গের ইকোনমিটাকে খারাপ করে মানুষকে কম্পেল করছে, তুমি ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে মুখটা বন্ধ করে রাখো, তাই না? এটা একটা স্ট্র্যাটেজি ওনার। আমি জানি না এটা ওনার মাথা থেকে এসছে কিংবা কোনো ইন্টারন্যাশনাল আরও বড় কনস্পিরেটর আছে এর মধ্যে, যে এক তো ইকোনমিকে খারাপ করে দিয়েছে, পয়সা ছাড়া মানুষের চলবে না, মানুষ খেতেই পাবে না, তাহলে বাঁচবে কী করে? তো এইটা যে এর যে এত বড় একটা ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট বাংলার মাটির ওপর পড়ছে, বাংলার মানুষের ওপর পড়ছে, সেটা নিয়ে ওনার কোনো চিন্তা নেই। অবশ্যই নারীদের সম্মান আগে, নারীদের সেফটি সিকিউরিটি এটা প্রায়ের কনসার্ন হওয়া উচিত। খালি ৫০০-১০০০ টাকা দিয়ে আমি জাস্ট দায় সারতে পারি না, রাইট? বাংলার মানুষের মাঝে শুধু ব্যবধান, দেশ নামক একটি শব্দ। আজকে
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক বৃন্দ। আমি শুধু আমার ব্যক্তিগত কিছু অনুভূতির কথা বলে বিদায় নেই। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, ভীষণ বড় মাপের মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন মেঘালয়ের ঢালু যুব শিবিরের ইনচার্জ, আপনাদের মেঘালয়ের ঢালু শিবিরের ইনচার্জ। তার নেতৃত্বে ময়মনসিংহ মুক্ত হয়েছিল 1971 সালের 10ই ডিসেম্বর। সেই বাবার ঘরে জন্ম। আমি সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, ভারতের সাথে বাংলাদেশের ইতিহাসের মর্যাদাটুকু আমি জানি। আর আমি ব্যক্তি জীবনে দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি 5 বছর। আমার অনুভূতির জায়গাটা মুক্তিযুদ্ধ, আর আমার ব্যক্তি জীবনের একটা বড় অংশ, বিশেষ করে যৌবন। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, আমার শ্রেষ্ঠ সময় কাটিয়েছি আমি আপনাদের মাটিতে। তাই আবেগ, অনুভূতি সবকিছু মিলে এই দুই দেশের মানুষের সাথে ভীষণ সখ্যতা। আচ্ছা, আমাদের জীবনে যদি 1947 না থাকতো, তাহলে আমি আপনার মধ্যে কোনো ব্যবধান থাকতো? আমি আরেকটু বলি, যদি 1947 ভারত উপমহাদেশের ইতিহাসে না থাকতো, তাহলে আমি আর আপনি কোথায় থাকতাম? সেই মানুষগুলি যখন আজকে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ঐক্যবদ্ধ হতে এসেছি। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, এই ঐক্যের, এই ভালোবাসার, এই মর্যাদার যে সম্পর্ক, সেটা অটুট থাকবে আমাদের সকল কিছুতেই। ভারত আমাদের ঐতিহাসিক বন্ধু। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি বলেছেন, তিনি বলেন, তিনি বলবেন, আমরা একটা বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের বিনির্মাণে কিংবা রাষ্ট্রের উৎকর্ষ সাধনে আমরা সারা বিশ্বের সাথে সম্পর্ক রাখি, তারা আমাদের বন্ধু। কিন্তু আমাদের স্বজন এই ভারত। স্বজন আর বন্ধুর মধ্যে অনেক ফারাক। দাদা বলে গেছিলেন, বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। আমার কথাটা আরেকটু অন্যরকম। বন্ধু জীবনের প্রয়োজনে জীবনে আসে, প্রয়োজন ফুরিয়ে চলে যায়, কিন্তু স্বজন যারা, যার সাথে সম্পর্কটা অনেক গভীরের, তাদের কষ্ট কিংবা তাদের হাসি আমাদেরও কষ্ট কিংবা আমাদের হাসি। তাই ভারতবর্ষের মানুষ কিংবা ভারতবর্ষ, অন্তত আমরা যারা মুক্তিযুদ্ধের শক্তি, আমরা যারা মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযোদ্ধার কথা বলি, তাদের কাছে ভারত একটি পবিত্র নাম। আর আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভারতবর্ষের কাছে কৃতজ্ঞ। আমার বাবা 9 মাস ভারতের মাটিতে কেটে এখানে থেকে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছেন। ভারত সেই সময় আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন, তাদের নিদ্রার ব্যবস্থা করেছেন, আহারের ব্যবস্থা করেছেন। আর আজ অবধি বাংলাদেশ সরকার, বিশেষ করে যখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, ভারতের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি আবেগী হয়। কালচার বা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, তার ঝলক আমরা বারবার গান এবং নৃত্যের মধ্যে বারবার পরিবেশিত হয়েছে। বাংলাদেশ এবং ভারতবর্ষ পরস্পর আমার মনে হয় সাংস্কৃতিকভাবে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে ঠিক তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে দুজনের অস্তিত্ব হারাবে। তার কারণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আপনি কোনোভাবে আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক অটুট। আমার সাথে যখন বাংলাদেশের প্রতিনিধিদের কথাবার্তা হচ্ছিল, প্রথম পরিচয় হলো মাননীয় মন্ত্রীর সাথে এবং অন্যান্য যারা আমার সম্মানীয় সাংসদ বাংলাদেশের আছেন। আমাদেরও রুট তখন আমরা বলতে, বাংলার অন্ততপক্ষে এই পার বাংলার প্রায় 50% লোক ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে এপারে আসা, যাদেরকে আমরা বাঙাল বলে ডাকি চলতি কথায়, আর বাদ বাকি এপারে লোকেদেরকে ঘটি বলে। অনেকে আবার বাটিও বলে একটা সম্প্রদায় আছে, ঘটি এবং বাঙালির সংমিশ্রণ যাদেরকে বলা হয়। তো আমাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান এই দ্বন্দ্ব আছে, কিন্তু বিস্তৃত বিষয়টি যেটি হলো যে বাঙাল যারা, তারা এখনো প্রাউড ফিল করে ওপারের বাংলাদেশের তাদের অরিজিনকে বলতে। আমি কোনো বাংলাদেশে আজ অব্দি যাইনি,
কিন্তু আমি ছোটবেলা থেকে গল্প শুনে এসেছি, নাটোরে আমার ঠাকুরদা বড় হয়েছে, সেখানকার কাঁচাগোল্লা খুব বিখ্যাত। খেতে পাইনি যদিও, এখন ভবিষ্যতে হয়তো ছুটবে। মন্ত্রী বলেছেন, ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবার লোকসভা ভোটের পর ওনার ওখানে যাওয়ার জন্য এবং ওনার অতিথি হওয়ার জন্য। সেটা মাননীয় মন্ত্রীকে আরও একবার আমি মন্ত্রী সাহেবকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষ, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সংস্কৃতির মধ্যে যে এই একাত্মতা, এটা আমরা বারবার অনুভব করি। এবং রবীন্দ্রনাথ সবার প্রথমে আমাদেরকে একসাথে বেঁধে রেখেছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত দুই দেশই গেয়ে থাকি এবং খুব গর্বের সাথে গেয়ে থাকি। আমরা একত্রিত হয়ে আছি, আমাদের সাহিত্য সংস্কৃতি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই এপারেও যতটা পরিচিত ওপারেও ততটা পরিচিত। আমরা যেমন রুদ্রনীল ঘোষের অভিনয় দেখি, ঠিক সেরকম মোশাররফ করিমের অভিনয় দেখতেও অভ্যস্ত। ঠিক সেইভাবে বাংলাদেশের কখনো মোশাররফ করিমের তিন গাদা, কখনো ভূগোল, কখনো ক্যারা, কখনো শাকিল সারিসুরি, আমরা এই বিভিন্ন অভিনয়গুলো দেখে, কখনো বা চঞ্চল চৌধুরীর গান শুনে আমরা আনন্দিত হই, আপ্লুত হই। আমার মনে হয় আমার বাংলাদেশের কাউন্টার পার্ট যারা আছেন তারাও হয়তো বলবেন যে আমাদের রুদ্রনীল ঘোষের ভেঞ্জিদার অভিনয় দেখে তারা ততটাই হয়তো শিহরিত হন যতটা আমরা মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরীর অভিনয় দেখে যতটা সমৃদ্ধ হয়, যতটা আনন্দ অনুভব করি। আমাদের এখানে একটি ছেলে কখনো প্রেমে ব্যথিত হলে সে মনে মনে গান গায়, যা পাখি উঠতে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো খাঁচা। সেই ছেলে হয়তো আবার গান গায়, জ্বালা 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 কি জ্বালা বুকের অন্তরে। তথা বাঙালি তার সেন্টিমেন্টকে যখন প্রকাশ করে, বাংলাদেশ এবং ভারতবর্ষ অর্থাৎ এপার বাংলা এবং ওপার বাংলা, এই দুই বাংলা যে চিন্তাধারা, সংস্কৃতি, ভাষা যেহেতু আমাদের এক, সেই ভাষাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবং এই যে পারস্পরিক আমরা পরস্পরের সংস্কৃতির প্রতি যে সম্মানবোধ, এই সম্মানবোধকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আমার মনে হয় উচিত। কারণ বাংলাদেশ ভারতবর্ষের নিকট আত্মীয় এবং আমাদের সংস্কৃতি আজ থেকে 1000, 2000 বা 5000 বছরেরও বেশি সময় ধরে ভারতের যে প্রবাহমান বৃহত্তর ভারত যাকে বলি আমরা, সেই বৃহত্তর ভারতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক শুধু এপার বাংলা নয় বা এপার ভারতবর্ষ নয়, আমার মনে হয় বাংলাদেশও তার যদি রুট খুঁজতে যায় বা মূল খুঁজতে যায়, তাহলে সেই চাণক্য, সেই চন্দ্রগুপ্ত, সেই বৌদ্ধ ধর্ম, সংস্কৃতি, বৌদ্ধ বিহার এর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। কারণ আমরা আমাদের ইতিহাসকে পরিবর্তন করতে পারবো না। আমরা পরস্পরের সাথে কমপ্লিমেন্টারি আমার মনে হয়। এবং সেই জন্য ভারত এবং বাংলাদেশে আমার মনে হয় খুব সুমধুর সম্পর্ক থাকা একান্ত প্রয়োজন।